ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। আর নতুন করে বলার কিছু নেই, আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসে রয়েছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারা তো শুরু থেকে ক্লাসটা করেছেন, এবং যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদের সঙ্গে নতুন করে পরিচয় করে দিই। রাইস এডুকেশনের টিচার স্যার অনির্বাণ রয় রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, নতুন করে স্বাগত। অনেকটা ক্লাস হয়ে গেছে, আবারও যদি আমরা কন্টিনিউ করি ক্লাসটা প্লিজ। তো আমরা আয়ন কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম। তো একটা জিনিস দেখো ভালো করে এখানে, তো আলটিমেটলি আমরা সোডিয়ামের ক্ষেত্রে যেটা তোমাকে এক্সাম্পল দিয়ে দেখালাম, যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম যে স্টেবল কনফিগারেশন হওয়ার জন্য একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবং সেই বেরিয়ে যাওয়ার ফলে সেখান থেকে আমরা পেলাম হচ্ছে ক্যাটায়ন কনসেপ্ট। এবং ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে প্রোটনটা পেয়েছি কতগুলো, 11টাই। প্রোটনের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। দেখো প্রোটন তো আর বেরোচ্ছে না, যা বেরোচ্ছে বা যা আসছে সেটা সমস্তটা ইলেকট্রন। তাহলে প্রোটন ইনট্যাক্ট 11টাই আছে, আর ইলেকট্রন আলটিমেটলি একটা চলে যাওয়ার জন্য এখন হয়েছিল কত, 10। তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ প্রোটন সংখ্যাটা বেশি আছে, ইলেকট্রন সংখ্যাটা কম আছে। তার মানে আমি বলতে পারি নাম্বার অফ প্রোটন when greater than number of electron their cation will be generated। কখন পজিটিভ চার্জটা আসছে, যখন কোনো একটি অ্যাটমের প্রোটনের সংখ্যাটা ইলেকট্রন থেকে যখন বেশি হচ্ছে, অর্থাৎ নাম্বার অফ প্রোটন যখন গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন হবে, আলটিমেটলি তুমি তখন সেখান থেকে ক্যাটায়নটাকে পাবে। ঠিক উল্টো গল্পটা আমরা পাবো হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে, কারণ অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জের দিকে লক্ষ্য করো, প্রোটন তুমি পেয়েছিলে কতগুলো, 17টা। ইলেকট্রন ছিল কতগুলো, 17টা ছিল, কিন্তু স্টেবল করার জন্য যখন পরে একটা এক্সট্রা অ্যাড হলো, হয়ে গেছিল কতটা, 18টা ইলেকট্রন, যার জন্য তুমি এখানে একটা নেগেটিভ চার্জ দিয়েছিলে। তার মানে এক্ষেত্রে আমি বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন when greater than number of proton their anion will be generated। তাহলে ভালো করে একটা জিনিস মাথায় সেট করে নাও, কোন একটি অ্যাটমের ক্ষেত্রে আমি সেই অ্যাটমটাকে কখন নিউট্রাল বলবো। আমি প্রথম দিন ক্লাসে তোমাকে অ্যাটম সম্পর্কে বেশ কয়েকটা ফিচার বলেছিলাম, এবং সেই ফিচারের মধ্যে বলেছিলাম অ্যাটম ইজ অলওয়েজ নিউট্রাল when নিউট্রাল, যখন নাম্বার অফ প্রোটন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ when number of proton is equals to number of electron। যখন নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ ইলেকট্রনটা সেম, সিমিলার, ইকুয়াল, অ্যাট দ্যাট টাইম তখন সেই অ্যাটমটা হচ্ছে নিউট্রাল। ওকে, যখন নাম্বার অফ প্রোটন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন, যখন প্রোটনের সংখ্যাটা ইলেকট্রনের থেকে বেশি, এটা কখন পসিবল হয়, যখন ইলেকট্রন লস হয়। আমি তোমাদের সুবিধার জন্য লিখেও রাখলাম, যখন ইলেকট্রন বেরিয়ে যায়, আর বেরিয়ে গেলেই অবশ্যই করে প্রোটনের সংখ্যাটা বেশি হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যাটা কম হয়ে যাবে, তখন সে তৈরি করবে কি, পজিটিভ চার্জ, যেটাকে আমরা বলছি ক্যাটায়ন। and when number of proton is less than number of electron, এটা কখন পসিবল হয়, ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, নিশ্চয়ই ইলেকট্রন অ্যাড করেছি, তার মানে ইলেকট্রন যখন গেইন হচ্ছে তখন আমরা জেনারেট করছি, দ্যাট ইজ দ্য অ্যানায়ন। তাহলে আমরা অ্যাটমকে নিউট্রাল কখন বলবো, যখন প্রোটন ইকুয়ালস টু ইলেকট্রন। কখন ক্যাটায়ন তৈরি করতে পারবো, যখন ইলেকট্রনকে লস করাচ্ছি, অর্থাৎ বলতে পারি নাম্বার অফ প্রোটন গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন। আর কখন অ্যানায়ন পাবো, যখন ইলেকট্রনটা গেইন হচ্ছে, অর্থাৎ নাম্বার অফ প্রোটন লেস দ্যান নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এই কনসেপ্টটা তোমার যদি মাথায় থাকে, তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেন যাই পরীক্ষায় দিক না কেন, তুমি কিন্তু ফেস করতে পারবে। একটা দেখে নিই কি ধরনের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেন তুমি পরীক্ষায় পেতে পারো এই রিজিয়ন থেকে। সাপোজ ধরো তোমাকে বলা হলো লেট x is an atom having the atomic number 13, having the atomic number 13 and electron is 10 and neutron is 14. Find out the charge of x। ধরো অপশন দিল x প্লাস, x মাইনাস, x2 প্লাস, x3 প্লাস। ধরো এই অপশনগুলো তোমার কাছে দেওয়া হলো। এবার তুমি এই কোশ্চেনটা পাওয়ার পর বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে তোমাকে কিন্তু অ্যান্সারটা করতে হবে, এবং যত প্র্যাকটিস করবে এই কোশ্চেন পাওয়ার পর তুমি এক ঝলকে অ্যান্সারটা করে আসতে পারবে। কিরকম, দেখো এখানে অ্যাটমিক নাম্বার কত বলেছে, 13। আমি অ্যাটমিক নাম্বার মানে কি বলেছিলাম, নাম্বার অফ প্রোটন। তাহলে তুমি এখানে লেখো প্রোটন সংখ্যা কত বলেছে, 13, তার মানে 13টা প্লাস চার্জ আছে।
ওকে, আচ্ছা ইলেকট্রন সংখ্যা কত বলেছে? 10, লেখো ইলেকট্রন 10। আচ্ছা নিউট্রন কতগুলো বলেছে? 14, লেখো 14। নিউট্রনের কোনো চার্জ আছে? নেই। কেন? নিউট্রন তো নিউট্রাল। তাহলে নিউট্রন যখন নিউট্রাল আর আমাকে কোশ্চেনটা যখন চার্জ ক্যালকুলেট করতে দিয়েছে, আমি কেন নিউট্রন নিয়ে ভাবনা চিন্তা করব? এটা তোমাকে কনফিউজ তৈরি করার জন্য দিয়েছে। নিউট্রনের ভাবনা চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলো। যাই হোক না কেন নিউট্রনের কোনো ক্যালকুলেশন তোমার এই পার্টে কনক্লুড হবে না, সরিয়ে দাও নিউট্রনের ক্যালকুলেশনটা। তাহলে চার্জ নিয়ে যখন ভাবনা চিন্তা করছি তার মানে আমি প্রোটনকে নিয়ে ভাববো আর ইলেকট্রনকে নিয়ে ভাববো। এবার আমি পরিষ্কার দেখতে পাচ্ছি প্রোটন বেশি না ইলেকট্রন বেশি? স্যার প্রোটন বেশি। তাহলে প্রোটন যদি বেশি হয়, আমরা কি চার্জ দেখেছিলাম একটু আগে? প্রোটন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তৈরি করতে পারি অবশ্যই করে ক্যাটায়ন, মানে পজিটিভ চার্জ। তাহলে প্রোটন যখন বেশি দেখতে পাচ্ছি তাহলে অবশ্যই আমি এইটুকু শিওর হয়ে গেছি যে এখানে যেটা তৈরি হবে সেটা পজিটিভ চার্জ তৈরি হবে। এবার দেখি ডিফারেন্সটা কত বেশি। দেখতেই পাচ্ছি 3 বেশি। তাহলে কতগুলো পজিটিভ চার্জ দেখতে পাবো? 3টে পজিটিভ চার্জ দেখতে পাবো। আমার অ্যান্সারটা কি হবে? x+3। তাহলে এইভাবে পরীক্ষায় যদি কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়েও আসে আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারবো। শুধুমাত্র কি দরকার? প্র্যাকটিস দরকার, আর এই বেসিক নলেজটুকু দরকার আয়নের, যতটুকু বললাম যে কিভাবে আমরা আয়ন কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই ধরনের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনগুলোকে ফেস করব। এবং পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো এইভাবেই আসে, একদম হুবহু এই কথা মেনটেন করেই তোমার কাছে আসবে। শুধু একটুখানি প্র্যাকটিসের থ্রুতে তোমাকে জাস্ট ঠিক অ্যান্সারটা করে দিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসবো এবার সাবশেল কনসেপ্ট। দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর দ্য বোর্ডস মডেল। এই বোরের মডেলের সাবশেল কনসেপ্টটা কিন্তু খুব দরকার এবং খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেখো আমরা আগের দিনের ক্লাসে বোরের সমস্ত পস্টুলেটস জেনেছিলাম, আমরা আজকের সেশনে বোরের থেকে আলটিমেটলি কি করলাম? ইলেকট্রনিক কনফিগারেশন জেনারেট করতে পারলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখান থেকে আরেকটা যেটা জানলাম সেটা হচ্ছে আয়ন কনসেপ্ট, যেটা আমি কেমিক্যাল বন্ডিংও একবার আলোচনা করেছিলাম, আজও একবার তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি সরাসরি ইন্ট্রোডিউস করব আমাদের সাবশেলকে নিয়ে। এই সাবশেলের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। বিসিএস মেন্সের জন্য এই জায়গাটা কিন্তু খুব দরকার। এই জায়গাটার থেকে কিন্তু একদম ক্লিয়ার ধারণা তোমাকে রাখতে হবে যে সাবশেল ব্যাপারটা কি। তো এই যে সাবশেল, এই সাবশেল গল্পটা প্রথম আলটিমেটলি আমরা যে ভদ্রলোকের কাছ থেকে পাই তার নাম হলো সমারফিল্ড। হি কয়েন্ড দিস টার্ম এট দ্য ফার্স্ট টাইম। এবং তিনি কি বলেছিলেন না, এভরি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কনসিস্ট অফ সাম সাবশেল, দেয়ার ওয়ান মাস্ট বি সার্কুলার এন্ড দ্য রেস্ট অল আর ইলিপ্টিক্যাল। তিনি বলেছিলেন যে আমাদের যে সাবশেলগুলো আছে তার মধ্যে একটি সর্বদা বৃত্তাকার হবে এবং বাকি যেগুলো আছে সেগুলো সবই উপবৃত্তাকার হবে। এবং এই যে উপবৃত্তাকার, এই যে ইলেপ্টিক্যাল কথা, এটা কিন্তু প্রথম আমরা পেলাম তার মুখ থেকে, তার উচ্চারণ থেকে, তার কথার ভিত্তিতে। সেই জন্য পরীক্ষায় যদি কোশ্চেন জিজ্ঞেস করে হু সাজেস্টেড অ্যাবাউট দ্য ইলেপ্টিক্যাল থিওরি, ইলেপ্টিক্যাল থিওরির সাজেশন কার থেকে পাওয়া, আমরা কিন্তু নো ডাউট অ্যান্সার করব সমারফিল্ড। এই সমারফিল্ড কিন্তু ইলেপ্টিক্যাল কনসেপ্টটা আমাদেরকে প্রোভাইড করেছিলেন। এবার এই যে সাবশেল, এই সাবশেলের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 4টে। একটিকে আমরা বলি এস, একটিকে আমরা বলি পি, একটিকে আমরা বলি ডি এবং একটিকে আমরা বলি এফ। এস পি ডি এফ, এই 4টে সাবশেলের কথা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এস পি ডি এফ। দেখো এস এ অরবিটাল হচ্ছে একটা, পি তে অরবিটাল সংখ্যা হচ্ছে 3টে, 1 2। ডি তে অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা, 1 2 3 4 5। এফ এ অরবিটাল সংখ্যা হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7টা। হোয়াট ইজ অরবিটাল? অরবিটাল বলতে কি বুঝি? there is a basic difference between orbit and orbital. Orbit is a basic 2-dimensional concept, orbital is a 3-dimensional concept, and orbital is a place where the probability of finding electron is maximum. অরবিটাল হচ্ছে একটা এমন একটি জায়গা বা অঞ্চল আমরা ধরে নিই যেই অঞ্চলটাতে আমরা ইলেকট্রনকে পাওয়ার প্রবণতা সবথেকে বেশি। তাহলে অরবিটালের ডেফিনেশন যদি আমার কাছে কেউ জিজ্ঞেস করে তাহলে আমি তাকে বলবো অরবিটাল ইজ আ প্লেস অর পজিশন ওয়্যার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। ওকে, এইবার দেখো আমরা আরেকজন ভদ্রলোকের সাথে পরিচয় ঘটাই যার নাম হচ্ছে পাউলি। আমরা প্রত্যেকেই পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল এই টার্মটার সঙ্গে পরিচিত। পাউলি বলেছিলেন প্রত্যেকটি অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2। আবার বলছি, রিপিট করছি কথাটা, প্রত্যেকটি অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে কত? 2। তাহলে দেখো এস এ অরবিটালের সংখ্যা কত? 1,
তাহলে একটির মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুটো। তাহলে আমি বসাই এখানে, একটা প্লাস হাফ স্পিনে থাকে, একটা মাইনাস হাফ স্পিনে থাকে। তাহলে এখানে টোটাল ইলেকট্রন আমি পেলাম কতগুলো? দুটো। খুব ভালো করে জায়গাটা কিন্তু প্রিপেয়ার করো। আমি আবার বললাম এস এর অরবিটাল সংখ্যা 1। পাউলি কি বলেছে? প্রত্যেকটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমি এস এ ইন্ট্রোডিউস করলাম দুটো ইলেকট্রনকে। আচ্ছা, পিতে টোটাল কতগুলো অরবিটাল আছে? একটা, দুটো, তিনটে। তাহলে টোটাল কতগুলো মোট ইলেকট্রন থাকতে পারবে? যদি একটাই দুটো ইলেকট্রন থাকে, তিনটেতে 6টা। 1 2 3 4 5 6। ডিতে অরবিটাল আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? 5 গুণ 2 সমান সমান 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এবং এফ এ অরবিটাল আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা। মোট কতগুলো? 7 × 2 = 14। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এইভাবে আর কি ইলেকট্রনিক কনফিগারেশন বা আলটিমেটলি সাবশেল ফিল আপগুলো হয়। এইবার যে গল্পটা দাঁড়ালো, এস কমপ্লিটলি ফিল্ড, পি কমপ্লিটলি ফিল্ড, ডি কমপ্লিটলি ফিল্ড অ্যান্ড এফ কমপ্লিটলি ফিল্ড। এই ফিল্ড হওয়ার পর মোট দেখি তো কতগুলো ইলেকট্রন এখানে তাহলে ঢুকলো। হিসেব করে দেখো, যোগফলটা দাঁড়াবে 32। তাহলে আমাকে যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে দ্য ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ এ ডেফিনিট অরবিট অর শেল, একটি ডেফিনিট অরবিট বা শেলে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তাহলে সেই সংখ্যাটাকে আমি বলবো কত? দ্যাট ইকুয়ালস টু 32। তাহলে আমি এখানে লিখেই রাখি দ্য ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি of a definite orbit or shell is 32। একটা ডেফিনিট অরবিট বা শেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে কত? দ্যাট ইকুয়ালস টু 32। ওকে, এইবার তোমাকে এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে কোন শেলের মধ্যে কটা সাবশেল আছে। নামটা শুনেই বুঝতে পারছো, শেলের আন্ডারেই সাবশেল থাকবে, তাই আমরা উপকক্ষ বলছি। একটি কক্ষ, একটি হলো উপকক্ষ। তাহলে আমাকে যদি এখন পরীক্ষায় জিজ্ঞেস করে শেল কোনটা, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, তাহলে এই শেলগুলোর মধ্যে আলটিমেটলি থাকবে এই সাবশেলগুলো। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় কে শেলের মধ্যে কটা সাবশেল থাকবে, তাহলে তোমার কাছে এই জিনিসটা পরিষ্কার করার জন্য আমি আবার একবার ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি। দেখো খুব ভালো করে দেখো, কেতে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো দেখতে পেয়েছিলাম? দুটো। এলে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো দেখতে পেয়েছিলাম? 8টা। এম এ আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো দেখতে পেয়েছিলাম? 18টা। এবং এন এ আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো দেখতে পেয়েছিলাম? 32টা। এটা আমরা আগের দিন ক্যালকুলেশন করে বের করেছিলাম 2n² দিয়ে। দেখো আজকে আমরা দেখলাম এস সাবশেল, এস সাবশেলে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুটো, একটু আগেই ক্যালকুলেশন দেখলাম। পি সাবশেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 6টা। ডি সাবশেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 10টা। এবং এফ সাবশেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 14টা। তাহলে দেখো আমাকে যদি এখন কেউ পরীক্ষায় জিজ্ঞেস করে স্যার কে শেলের মধ্যে কটা সাবশেল থাকবে, তাহলে আমি আগে দেখব কেতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। স্যার দুটো ইলেকট্রন থাকতে পারে। কোন সাবশেলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন আছে? এসে। তাহলে আমি নো ডাউট বলবো যে কে শেলটার মধ্যে একটাই সাবশেল বর্তমান, সে হলো এস। ক্লিয়ার? চলে আসি এল। স্যার এল শেলের মধ্যে কটা সাবশেল থাকতে পারে? আমি দেখি এল এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? 8টা। তাহলে দেখো তো কোন সাবশেলকে যোগ করলে তুমি এখান থেকে 8 পাচ্ছ। দেখো এস 2 পি 6 যোগ করলে কত হয়? 8। তাহলে নো ডাউট আমি বলবো এল শেলের মধ্যে দুটো সাবশেল আছে, একটি হলো এস, একটি হলো পি। ওকে, এম মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 18টা। তাহলে দেখো তো কোন সাবশেলকে যোগ করলে আমরা আলটিমেটলি 18 পাচ্ছি? এস, পি অ্যান্ড ডি। তাহলে আমি বলবো এম শেলের মধ্যে সাবশেল হচ্ছে এস, পি অ্যান্ড ডি। দেখো 2 + 6 + 10 করলে 18। ইভেন অবশ্যই করে তাহলে এন শেলের মধ্যে কত হবে? এস, পি, ডি অ্যান্ড এফ, চারটেই থাকবে। তাহলে কে শেলে সাবশেল হচ্ছে একটা এস, এল এর দুটো এসপি, এম এর এসপিডি এবং এন এর এসপিডিএফ। এবং এটাও বলি পরীক্ষায় যদি এই কোশ্চেনটার থেকে আসে
মানে যদি ধরে নিই 100 বার কোশ্চেনটা এসছে, আমরা 99 বার যে অপশন মানে 99 বার যে কোশ্চেনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই এম কে দিয়ে, যে হাউ মেনি সাবশেল প্রেজেন্ট ইন এম শেল, এম শেলের মধ্যে কতগুলো সাবশেল আছে। তাহলে আমি পরিষ্কার এখন আমি ক্লিয়ার হয়ে গেছি এম এর মধ্যে 3টে সাবশেল আছে। আর তোমরা যদি এইভাবে নাও মনে রাখতে চাও, আরো একটা শর্টকাট ট্রিক বলি, আমরা কে বলেছিলাম n equals to 1 প্রথম দিন ক্লাসে 2n স্কয়ার দিয়ে যখন ক্যালকুলেশন শিখিয়েছিলাম, তাহলে বুঝতেই পারছি n equals to 1 মানে একটাই সাবশেল, n equals to 2 মানে দুটো সাবশেল, n equals to 3 মানে তিনটে সাবশেল, n equals to 4 মানে চারটে সাবশেল। এটা জাস্ট শর্টকাটের জন্য, এটা কিন্তু n মানে সাবশেলকে ডিনোট করছে না। একটা দিয়ে আমি একটা সাবশেল দেখালাম, দুটো দিয়ে দুটো সাবশেল, তিনটে দিয়ে তিনটে সাবশেল, চারটে দিয়ে চারটে সাবশেল। স্যার এরকম অনেক কোশ্চেন আমরা দেখেছি এক্সাম হলে যে ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা আনসারটাও হয়তো জানে কিন্তু কনফিউজড হয়ে গিয়ে তারা ভুল আনসার করে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টসদের কি অ্যাডভাইস দেবেন, কোন কোন দিকগুলো আমি খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখা দরকার? একটা কথাই বারবার বলি, শুধু প্র্যাকটিস, আর হ্যাঁ যেটা পড়তে পড়তে প্রিভিয়াস কোশ্চেনগুলোর সাথে একটু পরিচয়, কারণ যত বেশি কোশ্চেনকে আমরা ফেস করব তখন বুঝতে পারবো যে পরীক্ষক কিরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের কাছে কোশ্চেন করতে পারে বা কি কি ট্র্যাপে ফেলতে পারে। তাহলে সেইগুলো যদি আগাম সতর্ক আমরা হয়ে যাই, তাহলে পরীক্ষার হলে বসে ওইটুকু সময়ের মধ্যে আমরা কিছুটা আগাম সতর্কতা নিয়ে নেওয়া যেতে সেইজন্য পারে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে সলভ করা এবং র্যান্ডম প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আজকের ক্লাসে, সঙ্গে থাকুন।